প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরিবের রাজনীতি, রাজনীতি চর্চা, রাজনীতির পাশা খেলা নিত্যদিনের মতো আপনাদের সাথে শেয়ার করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আবার এসে গেছি। অনেক ঘটনার শেষ নেই। সেই ইরান ইসরায়েল যুদ্ধ থেকে শুরু করে লালমনিরহাটের সেই পরেশ চন্দ্র শীল তার কারাগার, যুদ্ধের কোনো শেষ নাই। আবার মানিকগঞ্জে ঘিওরে এক আজম মানিক নামে এক ভদ্রলোককে তার দাড়ি ধইরা টানা হেসরা এবং তাকে মারধর করছে তৌহিদি জনতা বা মুসলিম সম্প্রদায়ের লোক। আর ওইখানে উল্টোটা, এইখানে একটা একই ধরনের। তো যাই হোক, আমি ইরান যুদ্ধের দিকে যাচ্ছি না। কি হচ্ছে, কেন এগুলি হতে যাচ্ছে? একটা হলো লালমনিরহাটের পরেশ চন্দ্র শীল এবং তার ছেলে বিষ্ণুশীল নাপিত, নরসুন্দর, ভাদ্র ভাষায় বলে নরসুন্দর, সেলুনে কাজ করে। তাদেরকে ধরে নিয়ে মারধর করে পুলিশে ধরিয়ে দিলেন। এটা মব ভায়োলেন্স। আবার মানিকগঞ্জের ঘিওরে মানিক সাহেব কম্পিউটারের দোকান, কম্পিউটারের ব্যবসা করেন। বলতে প্রি কম্পোজিটরের কাজ করেন। তার কাছে এসেছে এক ভদ্রলোক। তো তিনি 9টার পর কাজ করতে রাজি নন, যেহেতু তার ছেলেমেয়েরা তার জন্য অপেক্ষা করেন। তো বলছে কালকে আসেন, বা কাজটাও একটু ঝামেলার। তো তাকে তার দাড়ি ধরে টানা চেষ্টা করছে কি ভুইয়া, খুব সম্ভব নাসিম ভুইয়া নামে এক ভদ্রলোক। সেও ওই বাজারেরই, ঘিওর বাজারেরই, মানিকগঞ্জ জেলার ঘিওর বাজারেরই দোকানদার। লোকজন নিয়ে এসে, এইটাও একটা মব ভায়োলেন্স। এখন এই যে দিন দিন ধীরে ধীরে আস্তে আস্তে 10 মাসের উপরে হয়ে যাচ্ছে, আমরা যে মব ভায়োলেন্সের দিকে ধাবিত হচ্ছি। কখনো তো নিজেরা শত্রু বনাম শত্রু, এবং নিজেরা মানে এটা কিন্তু আর এদিকে থাকছে না। ভাই মানে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী এই দিকে নেমে আসছে ধীরে ধীরে। ঠিক আছে, ঢাকা বাংলাদেশের রাজধানী, আবার রাজনীতিরও রাজধানীর কিন্তু ঢাকা। আমি প্রায়শই এই কথাটা বলে থাকি যে বাংলাদেশে রাজধানী ঢাকা, আবার রাজনীতিরও রাজধানী ঢাকা। তাই ঢাকা থেকে যে রাজনীতি শুরু হয় তার ঢেউ ধীরে ধীরে আইসা কিন্তু আমাদের এখানে পড়ে। শহীদুল ইসলাম রিপন, স্বরূপকাঠ সুপ্রিসপুর জেলার নেসারাবাদ উপজেলার যুবদল নেতা, বলিষ্ঠ কণ্ঠস্বর, বীর মুক্তিযোদ্ধার সন্তান। হি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই বিষয়াদি নিয়ে আমি একটা কথা বারবার বলছি, মব ভায়োলেন্স নিয়ে। কিন্তু এই যে গতকালকে বা গত পরশু দিনের যে মব ভায়োলেন্সটা, এটা কিন্তু একটু ভিন্ন রকম। এইটাকে আগে ভিন্ন মব ভায়োলেন্স বলা হতো না। এটা একটা আক্রমণ, প্রতিপক্ষ টুকিটাকি বিষয়াদি নিয়ে একটা ঝগড়া বিবাদ। আর কিন্তু লালমনিরহাটের পরেশ চন্দ্র শীল এবং তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল, তাদের সাথে যার বিরোধী পক্ষ, তিনি হলেন আপনার একজন মুসল্লি বা লেবাসদারি, বেশ আলেম মানে ধরনের, বেশ সুন্নতি, সহি আকেদা এইসব মনে হচ্ছে। কিন্তু পরেশচন্দ্র শীলের বক্তব্য হলো যে 10 টাকার কম বেশি, অর্থাৎ 60 টাকা 70 টাকা বা 70 টাকা 80 টাকা, এরকম 10 টাকার একটা পার্থক্য নিয়ে মতবিরোধ হয়। উনি বলেন যে আচ্ছা তোকে দেখাচ্ছি। এরপর উনি বাইরে গিয়ে কতগুলি লোকজন এনে তা বৃদ্ধ পরেশচন্দ্র শীলকে মারধর করলেন এবং তার ছেলেকেও মারধর করলেন, কইরা দোকানপাট ভাঙচুর করলেন এবং পুলিশে দিয়ে দিলেন। বাস হয়ে গেল, মব জাস্টিস। কি করা হলো? বলা হলো নবী অবমাননা করার বক্তব্য রাখছে। এটা কিন্তু এখন আর কেউ, আমি বিশ্বাস করি না। আমি আমার পার্শ্ববর্তী এলাকায় 2 থেকে 3টে ঘটনা দেখেছি। ফেসবুকে আইডি হ্যাক করে সেখানে ঢুকিয়ে দিয়ে তারপর বলা হয়েছে যে শত্রুর আইডিতে যে নবীর অবমাননা করছে। তো এই ঘটনাগুলি ঘটছে, এটা একটা ট্র্যাডিশন,
ফ্যাশন এবং শত্রুতা দমনের নির্যাতনের একটা নতুন পথ হিসাবে আবিষ্কৃত হতে চলছে। ওই যে আমি আগেই বলেছিলাম, রাজনীতির রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানীও ঢাকা। ওই ঢাকায় যে রাজনীতি শুরু হয় ওইটাই গ্রামে এসে পৌঁছায়। শহীদুল ইসলাম রিপন বলেছেন এর ভবিষ্যৎ কি? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাবছি রিপন, যে এর ভবিষ্যৎটা কি, কেমন হতে পারে। বর্তমানটা তো দেখছি, ভবিষ্যৎটা কি, এইটাই তো প্রশ্ন। মূল প্রশ্ন তো এটাই যে আমাদের এই ঘটনাবলীর সাথে আমরা সম্পৃক্ত এবং আমাদের ভবিষ্যৎ কি। এখন পরেশচন্দ্র শীলের পুত্রবধূ মানে বিষ্ণুচন্দ্র শীলের ওয়াইফ একটা কথা বলেছেন। তিনি জেলখানায় দেখা করতে গিয়েছিলেন এবং তাদের সাথে সেখানে ঘটনার বিবরণ দিয়েছে, কিন্তু সেটাই আমি সঠিক বলে ধরে নিতে পারছি এখন পর্যন্ত। কারণ ওই যে হুজুর বা মুসল্লি বা আলেম বা একজন লেবাসদারি মুসলিম, তার পক্ষ থেকে কোনো বক্তব্য আসছে না। যদি সেখান থেকে তার বক্তব্য আসতো যে ঘটনাটা এরকম না এরকম, তাহলে শুধু ওই একটা কথা শুনেছি প্রথম দিকে, যে নবীর অবমাননা করেছে, ধর্ম অবমাননা হয়েছে নবী। আমি তো মনে করি যে নবীর যে সুন্নত, যে দাড়ি টুপি এবং লেবাস আপনি পরিহিত ছিলেন, এবং একজন নাপিতের সাথে একজন নরসুদ্দরের সাথে আপনি যে আচরণটা করেছেন সেটাই নবীর অবমাননা করা হয়েছে। সেটা কি ভুল হবে, অন্যায় হবে, অমূলক হবে? হবে না। আপনি বললেও আমি বলবো হবে না। নবীর চারিত্রিক বৈশিষ্ট্য, তার আখলাক আকীদা সম্পর্কে আপনার জ্ঞান নাই। আপনার জ্ঞান আছে তার পাঞ্জাবি সম্পর্কে, আপনার জ্ঞান আছে তার পিন্টু দেব সাইদুর রহমান ইজ এক্স আমলা, অবসরে আছে, কাজ নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আপনার সে সম্পর্কে তার দাড়ি টুপি লেবাস এইসব নিয়ে আপনার দেখা যাচ্ছে, কিন্তু আপনার আগ্রহ দেখা যাচ্ছে, আপনার জ্ঞান ওই সম্পর্কে নাই, নবী সম্পর্কে। অর্থাৎ এই যে ফেতনা ফ্যাচাত, নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যে ফেতনা ফ্যাচাত সৃষ্টি করছেন, সেগুলি থেকে শান্ত করেন, সমাজকে শান্তিতে আনেন, শৃঙ্খলায় আনেন। সিরাজুল ইসলাম খান, জুয়েল, অনেকে আসছেন। তো এই যে লালমনিরহাটের ঘটনাটা ঘোষালা বাজারে যে ঘটে গেল, যে পরেশচন্দ্র শীল তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল, তাদের সাথে যে আচরণ, না শীল মানে নাপিত, তো তাদের সাথে যে আচরণটা করলেন, সেইটা কি আপনার পোশাকের সাথে, আশাকের সাথে, লেবাসের সাথে যায়? যায় না। এতে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়, এতে ইসলাম সম্পর্কে সারা পৃথিবীতে একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়ে আছে, তার উপর করছেন। কেন কেন ইসলামের ক্ষতি করছেন? কেন আমার ধর্মকে আপনি কুলসিত করছেন, ভুলণ্ঠিত করছেন? এর পরবর্তী ঘটনা মানিকগঞ্জের ঘিওরে। সেখানে কম্পিউটার বা অপারেটর তিনটার পর কাজটা করতে চায় নাই। কাজটায় অনেক সমস্যাও আছে, মানে অনেকগুলি কাগজপত্র একত্র করে একটা আবেদন করতে হবে। তো তিনি বলছেন যে আমার ছেলেমেয়েরা অপেক্ষায় থাকে আমার জন্য রাতে, তো আমি 9টার পর বন্ধ করি, তো আমি ছেলেমেয়েদেরকে বিরূপ করতে পারবো না। এটা তো তার মানে মৌলিক অধিকার, এটা তার একটা নাগরিক অধিকার, তার ফ্যামিলি আছে, সে বলতেই পারে। সে অত্যন্ত পরেশগার, মানে ভালো মানুষ, তার কোনো রাজনৈতিক ট্র্যাক নাই। একটা আছে না, জামাত করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে। মনিরুজ্জামান পল্টন পিরোজপুর জেলার কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অত্যন্ত শিক্ষিত লোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন এক সময়। তো সেই কারণে বলছি যে দেখুন, তাকে আক্রমণ করে বসলেন আর একজন ভদ্রলোক, তিনি মুসলিম তো বলতেই হয়, তবে মমিন নয়। অর্থাৎ আমরা মুসলিম হইতে পারছি কিন্তু মমিন হইতে পারি না। কথা ছিল আমাদেরকে মমিন হইতে হবে। তার দাড়ি ধইরা টানলো, তাকে মারধর করলো। হ্যাঁ, সেখানে এখন ওলামায়ে কেরামগণ একত্র হচ্ছেন, তারপর এখানে একটা গন্ডগোল সৃষ্টি হবে। এইটা কি কাম্য ছিল? কেন আপনি শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন? শান্ত পরিবেশকে, স্বাভাবিক পরিবেশকে অশান্ত করার বা বিভ্রান্তিকে সৃষ্টিকারীরা শত্রু, ষড়যন্ত্রকারী, তাদের কোনো উদ্দেশ্য থাকতে পারে।
এই ছোট্ট ছোট্ট বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশে একটা অশান্তির বা শকুনের সবল পায়তারা নানা রকম সন্দেহ সন্দিহান সৃষ্টি হচ্ছে। লস্কর-ই তৈয়বা, হিজবুত তাহরীর এই সমস্ত সংগঠন তো সুস্থ স্বাভাবিক সংগঠন না। তারা এখানে কাজ করছে বিভিন্ন সংগঠনের বড় বড় সংগঠনের ছত্রছায়ায় বা ছদ্মবেশে। আজকে দেখুন লালমনিরহাটের ঘটনা, আপনি দুইটা ধর্মের মধ্যে নিয়ে যাচ্ছেন। এখন মানিকগঞ্জের ঘিওরের ঘটনা আপনি কির মধ্যে নিয়ে যাবেন? এবং লালমনিরহাটের ঘটনায় ওসি যে বক্তব্যটা দিয়েছেন সেটা নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন। তারপরও আমি বলবো, আমার ধারণা ওসি ওই সময়ের উত্তাপ উত্তেজনাকে প্রশমিত করার জন্য তিনি ওই অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন, তাদেরকে খুশি করার জন্য। এইটাই আমি বিশ্বাস করতে চাই, এইটাই আমি মানতে চাই। আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটা কঠিন সময় পার করছি, অতিক্রম করছি। এই কঠিন সময়ের মধ্যে অনেক সন্দেহ সংশয় বিরাজ করছে। আপনি বিশ্বাস, আমাদের পুলিশ বাহিনী ইনঅ্যাক্টিভ অবস্থায় আজকে 10 মাসের উপরে হয়ে গেল। এটা সন্দেহের বিষয়, আন্তর্জাতিকভাবে আমার কাছে এটা সন্দেহের বিষয়। আমাদের সেনাবাহিনী অতীতের সেনাবাহিনীর সমান ভূমিকা পালন করছে না, এবং সেনাবাহিনীর ভূমিকা এতটাই নীরবতা, এতটাই পোলাইট, এটা আবার পছন্দ করছে না। সেনাবাহিনী যখন বুটের শব্দে টক টক করে হেঁটে চলে, সেটা যেমন পছন্দ হয় না, আবার সেনাবাহিনী একদমই নীরব ভূমিকা পালন করছে, সেটাও মানুষের সন্দেহ হচ্ছে। তাহলে কি দেখতে পাচ্ছি? যে সেনাবাহিনীর ভূমিকা, পুলিশের ভূমিকা বা পুলিশের পজিশন, সেনাবাহিনীর পজিশন, ডক্টর ইউনূস সাহেব এই মব ভায়োলেন্স এবং আভ্যন্তরীণ অরাজকতা সম্পর্কে থোড়াই কেয়ার করছেন না। এটা একটা দৃষ্টিভঙ্গি। পাশাপাশি এনসিপি নামে একটা নতুন রাজনৈতিক দলের 4-5 জন নেতার হুঙ্কার, বেয়াদবি এবং অন্যায় অমূলক কথাবার্তা, সেই স্বাধীনতা থেকে শুরু করে একেবারে 47 থেকে শুরু করে আজকে 2025, এই সব কিছুর মধ্যে একটা সন্দেহের জাল বিস্তার করে আছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, আপনি কি জানতেন 2 মাস আগে যে আমেরিকা ইরান আক্রমণ করবে বা ইরান আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করবে? জানতেন না। বিস্ফোরণ কখন ঘটবে এটা বলা মুশকিল, তবে আলামত, পার্শ্ব সিমটম এবং লক্ষণ এগুলি আমাদেরকে অনুমান করতে হয়, ভাবতে হয়, সবাইকে ভাবতে হবে। আপনি 15 লক্ষ রোহিঙ্গা মুসলিমদের দায়িত্ব নিয়ে বসে আছেন। আরেকটি পার্শ্ববর্তী দেশের 15 লক্ষ রোহিঙ্গা মুসলিম এখানে অবস্থান করছে। জাতিসংঘ বারবার আসছে। বৃহৎ প্রতিবেশী দেশ ভারতের সাথে আপনি একটা অ্যাটাকিং অ্যাটিটিউডে অবস্থান করছি আমরা। সব কিছু কিন্তু কঠিন ভাবে হ্যান্ডেল করতে হবে, তা না হলে পরিণতি আমাদের সবাইকে ভোগ করতে হবে। এ দেশটা আমাদের সকলের। তাই আমি লালমনিরহাটের পরেশ চন্দ্র শীল, বিষ্ণুচন্দ্র শীলের সাথে যা হয়েছে বা যা ঘটেছে, সেখানে সঠিক বিচারের মাধ্যমে তাদেরকে প্রথমে বেল দেয়া হোক। জামিন পাওয়া তার মৌলিক, জামিন পাওয়া তার আইনের অধিকার। জামিন দেয়া হোক, তারপর সঠিক ঘটনা তদন্ত করা হোক। মানুষকে হেনস্থা করা, নির্যাতন করা দেশে একটা সুনাগরিক বা সুশাসনের লক্ষণ নয়। পাশাপাশি মানিকগঞ্জের ঘিওরে মানিক আজমের সাথে যা ঘটেছে, নাসিম ভুইয়া নামে এক ভদ্রলোক, সেটারও একটা সুষ্ঠু তদন্ত তো দেখতেই পাইলাম তিনি কি করছেন। অনেক সময় তদন্ত লাগে না আজকাল। যেমন দেখেন না, যুদ্ধে সেনাবাহিনী লাগে না, খালি বিমান বাহিনী থাকলে হয়, বায়ুসেনা। আজকাল তো স্থলবাহিনী লাগে না, লাগলো না, কোথাও লাগছে না, না ভারত পাকিস্তান, না ইরান ইসরায়েল, না ইরান কাতার, অর্থাৎ অনেক কিছু লাগে না। তদন্ত আমরা ভিডিও ফুটেজে দেখছি, সেখানে মানিক সাহেব অত্যন্ত ভদ্রচিতভাবে বসা ছিলেন, সে ওই দোকানের মালিক। সেখানে এভাবে করাটা তো আমরা বুঝতে পারছি। তাকে আইনের আওতায় আনেন, গ্রেপ্তার করেন,
ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, আইনের শাসন কায়েম করেন। বারবার বলছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ত্যাগ দিয়ে একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি দেশ, একটি পৃথিবীকে আপনি উত্তেজনা, উত্তপ্ত, উত্তাল আগ্নেয়গিরির লাভার মধ্যে ঠেলে দিতে পারেন না। একজন মানুষ হিসাবে, একজন ধার্মিক হিসাবে, একজন ধর্মপ্রাণ মানুষ হিসাবে। তাই আমি পরিষ্কার করে বলতে চাই যে মব ভায়োলেন্স বন্ধ করেন, তা নাহলে এই মব ভায়োলেন্সের পরিণতির জন্য, নিষ্ঠুর পরিণতির জন্য আপনারা যারা আজকে মব ভায়োলেন্সকে উৎসাহিত করছেন, আপনারা যারা আজকে মব ভায়োলেন্সকে আপনারা উৎসাহিত করছেন এবং আপনারা উদ্দীপনা দিচ্ছেন, তাদের একদিন এই মব ভায়োলেন্সের শিকার হতে হবে, যার পরিণতি হতে পারে আপনি নিজে, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র। কেউ আপনাকে রক্ষা করতে এগিয়ে আসবে না। এই রাষ্ট্র আমাদের সকলের। এই কথা বলেই আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।